রহস্যময় অ্যাডভেঞ্চার গল্প। ছেলে আমার পায়ে আলতা লাগিয়ে দিতে গিয়ে বলল। পুজোর দিন সকালে পায়ে আলতা লাগাতে বসেছি। বোতল থেকে আলতা বের করতে গিয়ে হাতে লেগে গেল। ছেলে দেখে বলল, মা আমি লাগিয়ে দিই। আমি বললাম, না আমি পারব। কিন্তু সে আমার পা তুলে তার কোলে রাখল। আলতা নিয়ে আস্তে আস্তে আমার পায়ের আঙুলে লাগাতে শুরু করল। তার স্পর্শে আমার শরীর কাঁপছিল। সে বলল, মা তোমার পা কত সুন্দর। আমি পা সরিয়ে নিতে গেলাম। সে আরও শক্ত করে ধরল। মা এই আলোটা তোমার পায়ে যেমন সাজ দেয়, আমিও তেমনি তোমার জীবনে রং ভরতে চাই। আমি তাকে ধমক দিলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, মা আমি তোমাকে ভালোবাসি। পুজোর দিনে সত্যি কথা বলছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আলতার গন্ধ ঘরে ছড়িয়ে পড়েছিল। তার হাত এখনো আমার পায়ে। এই আলতার মতো আমার ভালোবাসাও তোমার জীবনে রঙিন ছাপ রেখে যাবে। স্বামী হিসেবে আমি তোমাকে সাজিয়ে রাখব। আমার পায়ের নখে লাল আলতা চিকচিক করছিল। সে আমার পা ছাড়ল না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিন্তি সাহা। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম রফিক সাহা, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর সুমাইয়া। তানভীর ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। সুমাইয়া ১১ বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি আপনাদের এক অদ্ভুত ঘটনার কথা বলবো যেটা আমার জীবনে ঘটেছিল। সেদিন ছিল দুর্গাপূজার মহাষ্টমী। সকাল সকাল উঠে পূজার প্রস্তুতি নিচ্ছিলাম। স্বামী রফিক অফিসে গেছে, ছোট মেয়ে সুমাইয়া বান্ধবীদের সাথে পূজা দেখতে গেছে। শুধু বর ছেলে তানভীর বাড়িতে ছিল। আমি রেডি হতে হতে খেয়াল করলাম পায়ে আলতা লাগাতে হবে। দুর্গাপূজায় মেয়েরা পায়ে আলতা লাগায়। আমিও সেই নিয়ম মেনে চলি প্রতি বছর। বোতল থেকে আলতা বের করতে গিয়ে হঠাৎ করে হাতে লেগে গেল। হাত লাল হয়ে গেছে। তানভীর এসে বলল, মা কি হয়েছে? আমি বললাম, কিছু না বাবা, আলতা হাতে লেগে গেছে। সে বলল, মা আমি লাগিয়ে দিই তোমার পায়ে। আমি বললাম, না তানভীর, আমি পারব। কিন্তু ছেলে আমার পা তুলে তার কোলে রাখল। আলতা নিয়ে আস্তে আস্তে আমার পায়ের আঙুলে লাগাতে শুরু করল। তার স্পর্শে আমার শরীর কাঁপছিল। এটা স্বাভাবিক ছিল না। কিন্তু তখনও আমি ভাবিনি যে এই সাধারণ ঘটনা থেকে আমার জীবনে এমন অদ্ভুত রহস্যময় অ্যাডভেঞ্চার শুরু হবে। সে বলল, মা তোমার পা কত সুন্দর। এতদিন খেয়াল করিনি। আমি একটু অস্বস্তি বোধ করে পা সরিয়ে নিতে গেলাম। সে আরও শক্ত করে ধরল। মা এই আলোটা তোমার পায়ে যেমন সাজ দেয়, আমিও তেমনি তোমার জীবনে রং ভরতে চাই। আমি তাকে ধমক দিয়ে বললাম, তানভীর তুই কি বলছিস? এইসব বাজে কথা বলিস কেন? সে আমার দিকে তাকিয়ে বলল, মা আমি তোমাকে ভালোবাসি। পুজোর দিনে সত্যি কথা বলছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আলতার গন্ধ ঘরে ছড়িয়ে পড়েছিল। তার হাত এখনো আমার পায়ে। এই আলতার মতো আমার ভালোবাসাও তোমার জীবনে রঙিন ছাপ রেখে যাবে। স্বামী হিসেবে আমি তোমাকে সাজিয়ে রাখব। আমার পায়ের নখে লাল আলতা চিকচিক করছিল। সে আমার পা ছাড়ল না। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলছে। এটা কি স্বাভাবিক? নাকি কোনো অস্বাভাবিক কিছু ঘটছে? তানভীর তুই কি বলছিস জানিস? তুই আমার ছেলে। মা আমি জানি আমি তোমার ছেলে। কিন্তু তুমি আমার মায়ের চেয়েও বেশি কিছু। তুমি আমার স্বপ্ন, আমার ভালোবাসা। তার কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল এ যেন কোনো স্বপ্ন। কিন্তু এটা বাস্তব। আলতার ঝাঝালো গন্ধ, তার হাতের স্পর্শ, সব কিছুই বাস্তব। তানভীর তুই ঠিক আছিস তো? কোনো সমস্যা? মা আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। প্রচণ্ড ভালোবাসি। সে আমার পায়ের পাতায় আলতা মাখতে মাখতে বলল, মা আমি চাই তুমি আমার হয়ে যাও। শুধু আমার। আমি ভয় পেয়ে গেলাম। এ কেমন কথা? আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলছে। তানভীর তুই কি পাগল হয়ে গেছিস? না মা আমি পাগল হইনি। আমি স্বাভাবিক। কিন্তু তোমার জন্য পাগল। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। মনে হচ্ছে সে সত্যিই আমাকে ভিন্ন চোখে দেখছে। মা আজ রাতে আব্বা বাড়ি ফিরলে আমি তার সাথে কথা বলবো।
আমি তাকে বলব যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? তোর বাবার সাথে এইসব কথা বলবি? হ্যাঁ মা। আমি সত্যি কথা বলব। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমার মাথা ঘুরছিল। এ কেমন পরিস্থিতি? আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলছে। তানভীর, তুই হয়তো কোনো মুভি দেখে এইসব ভাবছিস। এগুলো ভুল কথা। তুই আমার ছেলে, আমি তোর মা। মা, আমি কোনো মুভি দেখিনি। আমি সত্যি কথা বলছি। আমি তোমাকে ভালোবাসি। তুমি এত সুন্দর, এত ভালো। আমি চাই তুমি আমার হয়ে থাকো। তার হাত এখনো আমার পায়ে। আলতা লাগানো শেষ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু সে আমার পা ছাড়ছে না। তানভীর, তুই আমার পা ছাড়। না মা, আমি ছাড়ব না। আমি তোমাকে ভালোবাসি। সে আমার পায়ের পাতায় হাত বুলিয়ে দিতে লাগল। আমার শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল। মা, তোমার পা এত নরম, এত সুন্দর। আমি জোর করে পা সরিয়ে নিলাম। উঠে দাঁড়ালাম। তানভীর, তুই কি করছিস? তুই আমার ছেলে। এইসব কথা বলতে নেই। সেও উঠে দাঁড়াল। আমার দিকে এগিয়ে এল। মা, আমি জানি আমি তোমার ছেলে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। প্রচণ্ড ভালোবাসি। সে আমার কাছে এসে দাঁড়াল। তার চোখে অদ্ভুত এক আগুন জ্বলছে। মা, আমি তোমাকে চুমু দিতে চাই। আমি পিছিয়ে গেলাম। তানভীর, তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস। না মা, আমি পাগল হইনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। সে আমার দিকে হাত বাড়াল। আমি আরও পিছিয়ে গেলাম। তানভীর, তুই আমার কাছ থেকে দূরে থাক। তুই কি করছিস জানিস? মা, আমি জানি আমি কি করছি। আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করছি। হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ এল। কেউ যেন দরজায় কড়া নাড়ছে। আমি দ্রুত দরজার দিকে গেলাম। তানভীর আমাকে থামানোর চেষ্টা করল। মা, তুমি কোথায় যাচ্ছ? দরজায় কেউ এসেছে। আমি দরজা খুলে দেখি আমার বোন রশিদা দাঁড়িয়ে আছে। আপা, কেমন আছো? ভালো আছি। তুই এসেছিস? ভেতরে আয়। রশিদা ভেতরে এল। তানভীর তখনও বসার ঘরে দাঁড়িয়ে আছে। তানভীর, তুই কেমন আছিস? ভালো আছি খালা। রশিদা আমার দিকে তাকিয়ে বলল, আপা, তুমি কেমন যেন লাগছে। কি হয়েছে? কিছু না। একটু অস্বস্তি লাগছিল। পূজার দিনে অস্বস্তি কেন? সব ঠিক তো? আমি তানভীরের দিকে তাকালাম। সে নিচু করে মাথা নামিয়ে রেখেছে। হ্যাঁ, সব ঠিক। রশিদা বসল। আমিও বসলাম। তানভীর তার ঘরে চলে গেল। আপা, তানভীর কেমন যেন লাগছে আজকে। কি হয়েছে ওর? আমি কি বলবো? আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলেছে। এটা কি আমি কারো কাছে বলতে পারি? হয়তো একটু অসুস্থ লাগছে। ডাক্তার দেখানো লাগবে তো। দেখি, প্রয়োজন হলে দেখাব। রশিদা একটু বসে চলে গেল। আমি একা হয়ে গেলাম। তানভীর তার ঘরে। আমি ভাবতে লাগলাম, এটা কি সত্যি ঘটেছে? নাকি আমার কোনো ভুল বোঝাবুঝি? তানভীর সত্যিই আমাকে সেভাবে দেখে? সন্ধ্যায় রফিক বাড়ি ফিরল। সুমাইয়াও ফিরল। রাতের খাবারের সময় তানভীর আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি কি আব্বার সাথে একটু কথা বলতে পারি? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে কি সত্যিই রফিকের সাথে ওই কথা বলবে? কি কথা বলবি? রফিক জিজ্ঞেস করল। একটু পরে বলব আব্বা। খাওয়া দাওয়া শেষে সুমাইজা তার ঘরে চলে গেল। আমি রান্নাঘরে বাসনকোসন ধুতে গেলাম। তানভীর রফিকের কাছে গিয়ে বলল, আব্বা, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বল তানভীর, কি কথা? আমি রান্নাঘর থেকে শুনছিলাম। আব্বা, আমি মাকে ভালোবাসি। সেটা তো স্বাভাবিক। তুই তো মাকে ভালোবাসবি। না আব্বা, আমি মাকে একজন মহিলা হিসেবে ভালোবাসি। আমি মাকে বিয়ে করতে চাই। রফিক চুপ হয়ে গেল। একটু পরে বলল, তুই কি বলছিস তানভীর? আমি সত্যি কথা বলছি আব্বা। আমি মাকে ভালোবাসি। আমি চাই মা আমার স্ত্রী হোক। আমার হাত থেকে প্লেট পড়ে গেল। রফিক চিৎকার করে উঠল। তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? না আব্বা, আমি পাগল হইনি। আমি মাকে ভালোবাসি। রফিক উঠে দাঁড়াল। তানভীরের দিকে এগিয়ে গেল।
তুই জানিস তুই কি বলছিস? সে তোর মা। আমি জানি আব্বা। কিন্তু আমি তাকে ভালোবাসি। রফিক তানবীরকে একটা চড় মারল। তুই এইসব বাজে কথা বলিস কেন? তানভীর কাঁদতে শুরু করল। আব্বা, আমি সত্যি কথা বলছি। আমি মাকে ভালোবাসি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। কি হচ্ছে এখানে? রফিক আমার দিকে তাকিয়ে বলল, তানভীর বলছে সে তোকে ভালোবাসে। সে তোকে বিয়ে করতে চায়। আমি তানভীরের দিকে তাকালাম। সে কাঁদছে। তানভীর, তুই কেন এইসব কথা বলছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। আমি সত্যি কথা বলেছি। রফিক রেগে গেল। তুই এখন তোর ঘরে যা। আর কখনো এইসব কথা বলিস না। তানভীর তার ঘরে চলে গেল। রফিক আমার দিকে তাকিয়ে বলল, মিনতি, ছেলেটার কি হয়েছে? সে কেন এইসব কথা বলছে? আমি জানি না রফিক। আজ সকালেও সে আমার সাথে অদ্ভুত ব্যবহার করেছিল। কেমন ব্যবহার? আমি রফিককে সকালের ঘটনার কথা বললাম। রফিক শুনে বলল, এ তো খুবই গুরুতর ব্যাপার। আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। পরের দিন আমরা তানভীরকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে অনেকক্ষণ কথা বললেন। ডাক্তার আমাদের বললেন, আপনাদের ছেলের মানসিক একটা সমস্যা হয়েছে। এটা হঠাৎ করে হতে পারে। চিকিৎসা করলে ভালো হবে। আমরা তানভীরের চিকিৎসা শুরু করলাম। ডাক্তার ওষুধ দিলেন। সাইকোলজিস্টের কাছেও নিয়ে গেলাম। ধীরে ধীরে তানভীর স্বাভাবিক হয়ে উঠল। সে আর আমার সাথে সেই রকম আচরণ করে না। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি দুঃখিত। আমি জানি না কেন সেদিন এইসব কথা বলেছিলাম। আমি তাকে কোলে নিয়ে বললাম, তুই আমার ছেলে। তুই ভালো হয়ে গেছিস, এটাই যথেষ্ট। কিন্তু সেদিনের ঘটনা আমার মন থেকে মুছে যায়নি। কিভাবে আমার নিজের ছেলে আমাকে সেভাবে দেখেছিল? এটা কি সত্যিই মানসিক রোগ ছিল? নাকি অন্য কিছু? এই রহস্য আমার মনে থেকে গেল। আমি আর কখনো সেই দিনের কথা ভাবতে চাই না। কিন্তু মাঝে মাঝে মনে পড়ে যায়। তানভীর এখন ভালো আছে। সে পড়াশোনা করছে। আমাদের সাথে স্বাভাবিক ব্যবহার করে। কিন্তু সেদিনের ঘটনা আমার জীবনের এক অদ্ভুত অধ্যায় হয়ে থাকল। এই ঘটনার পর আমি বুঝলাম যে জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটতে পারে, যেগুলোর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। কিভাবে আমার ছেলে হঠাৎ করে আমার প্রতি এমন অনুভূতি পোষণ করল? এটা কি সত্যিই মানসিক রোগ? নাকি কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাব? আমি আর কখনো জানতে পারব না। কিন্তু এই ঘটনা আমার মনে দাগ কেটে গেছে। সেদিনের সেই আলতার গন্ধ, তানভীরের সেই অদ্ভুত দৃষ্টি, তার সেই কথাগুলো আমি ভুলতে পারি না। জীবনে এমন অনেক রহস্যময় ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। এই ঘটনাও তেমনি একটি রহস্য হয়ে থাকল আমার জীবনে। কিন্তু একটা কথা সত্যি, সেদিন যা ঘটেছিল তা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় ঘটনা। আমি আর কখনো এমন কিছুর সম্মুখীন হইনি। তানভীর এখন ২০ বছর বয়সী। সে একটি ভালো চাকরি করে। তার একটি গার্লফ্রেন্ডও আছে। সে স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি, সেদিন কি সত্যিই মানসিক রোগ ছিল? নাকি অন্য কিছু? একদিন আমি তানভীরের পুরনো ডায়েরি খুঁজে পেলাম। কৌতূহলবশত পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, আজ আমার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছে। আমি দেখলাম একজন সাধু আমাকে বলছে, তুমি তোমার মায়ের প্রতি ভিন্ন অনুভূতি পোষণ করবে। এটা একটা পরীক্ষা। আমি বুঝতে পারছিলাম না সাধু কি বলতে চাইছে। এই ডায়েরি পড়ে আমার গায়ে কাটা দিল। তানভীর কি সত্যিই কোনো স্বপ্ন দেখেছিল? নাকি সে মিথ্যা লিখেছে? আমি আরও পড়তে থাকলাম। আজ আমার আরেকটা অদ্ভুত স্বপ্ন হল। সেই সাধু আবার এসেছে। সে বলল, তুমি তোমার মায়ের প্রতি যে অনুভূতি পোষণ করবে সেটা তোমার নিয়ন্ত্রণে থাকবে না। কিন্তু এটা শুধু একটা পরীক্ষা। পরীক্ষা শেষে তুমি স্বাভাবিক হয়ে যাবে। আমি ভয় পেয়ে গেলাম। এটা কি সত্যি? নাকি তানভীর কল্পনা করে লিখেছে? আমি ডায়েরির শেষের দিকের পাতা উল্টালাম। আজ সকালে আমার মনে হচ্ছে মাকে অন্যভাবে দেখতে। আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আমি মাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা অন্যরকম হয়ে গেছে। সাধুর কথা মনে পড়ছে গু। আমার হাত কাঁপছিল। এটা কি সত্যি ঘটেছিল? তানভীর কি সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাবে পড়েছিল? আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। এই রহস্য আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়।
পরের দিন আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, তুই কি কখনো কোনো সাধুর স্বপ্ন দেখেছিস? তানভীর অবাক হয়ে বলল, সাধুর স্বপ্ন? না তো মা। কেন? তোর ডায়েরিতে দেখলাম তুই লিখেছিস গু। আমার ডায়েরি? আমি তো কোনো ডায়েরি লিখি না মা গু। আমি হতভম্ব হয়ে গেলাম। তানভীর কি সত্যি কথা বলছে? নাকি সে ভুলে গেছে? তুই কি পূজার দিনের কথা মনে করতে পারিস? তানভীর মাথা চুলকে বলল, হ্যাঁ মা, আমি তোমার পায়ে আলতা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপর কি হয়েছিল আমার ঠিক মনে নেই গে। আমি বুঝলাম তানভীর সত্যিই সেদিনের কথা ভুলে গেছে। বা হয়তো সে মনে করতে চায় না। এই ঘটনার পর আমি স্থির করলাম যে এই রহস্যের খোঁজ আমি আর করব না। যা হবার হয়ে গেছে। তানভীর এখন ভালো আছে, এটাই যথেষ্ট। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় সেদিনের ঘটনা কি সত্যিই অতিপ্রাকৃত কিছু ছিল? নাকি শুধুই মানসিক সমস্যা? এই প্রশ্নের উত্তর আমি কখনো পাব না। কিন্তু এই ঘটনা আমার জীবনে একটা গভীর প্রভাব ফেলেছে। আমি বুঝেছি যে জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। কিছু ঘটনা আছে যেগুলো আমাদের বোধগম্যতার বাইরে। আমাদের শুধু সেগুলো মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। তানভীর এখন একটি সুখী জীবনযাপন করছে। তার বিয়ে হয়েছে। একটি সুন্দর স্ত্রী আছে। তারা খুশিতে আছে। কিন্তু আমি জানি না সেদিনের সেই রহস্যময় ঘটনার আসল কারণ কি ছিল। এটা আমার জীবনের একটা অমীমাংসিত রহস্য হয়ে থাকবে। আজও যখন পূজার দিন আলতা লাগাই সেদিনের কথা মনে পড়ে যায়। আলতার গন্ধ নাকে এলেই তানভীরের সেই অদ্ভুত কথাগুলো কানে বাজে। মা, এই আলতার মতো আমার ভালোবাসাও তোমার জীবনে রঙিন ছাপ রেখে যাবে গু। এই কথাগুলো আমি কখনো ভুলব না। যদিও তানভীর এখন স্বাভাবিক, কিন্তু সেদিনের সেই রহস্যময় ঘটনা আমার মনে চিরকালের জন্য গেঁথে থাকবে। জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। সেদিনের ঘটনাও তেমনি একটি অমীমাংসিত রহস্য। কিন্তু একটা কথা নিশ্চিত, সেদিনের পর থেকে আমি জীবনের প্রতি আরও গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাই। আমি বুঝেছি যে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের বোধগম্যতার বাইরে। এই ঘটনা আমাকে শিখিয়েছে যে জীবনে রহস্য থাকবেই। কিছু প্রশ্নের উত্তর আমরা কখনো পাব না। আমাদের শুধু সেগুলো নিয়ে বাঁচতে শিখতে হবে। আর এভাবেই আমার জীবনের সবচেয়ে রহস্যময় অ্যাডভেঞ্চার শেষ হল। এই ঘটনা আমার মনে চিরকাল থাকবে একটি অমীমাংসিত রহস্য হিসেবে। তাকে বলব যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? তোর বাবার সাথে এইসব কথা বলবি? হ্যাঁ মা। আমি সত্যি কথা বলবো। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমার মাথা ঘুরছিল। এ কেমন পরিস্থিতি? আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলছে। তানভীর, তুই হয়তো কোনো মুভি দেখে এইসব ভাবছিস। এগুলো ভুল কথা। তুই আমার ছেলে, আমি তোর মা। মা, আমি কোনো মুভি দেখিনি। আমি সত্যি কথা বলছি। আমি তোমাকে ভালোবাসি। তুমি এত সুন্দর, এত ভালো। আমি চাই তুমি আমার হয়ে থাকো। তার হাত এখনো আমার পায়ে। আলতা লাগানো শেষ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু সে আমার পা ছাড়ছে না। তানভীর, তুই আমার পা ছাড়। না মা, আমি ছাড়ব না। আমি তোমাকে ভালোবাসি। সে আমার পায়ের পাতায় হাত বুলিয়ে দিতে লাগল। আমার শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল। মা, তোমার পা এত নরম, এত সুন্দর। আমি জোর করে পা সরিয়ে নিলাম। উঠে দাঁড়ালাম। তানভীর, তুই কি করছিস? তুই আমার ছেলে। এইসব কথা বলতে নেই। সেও উঠে দাঁড়াল। আমার দিকে এগিয়ে এল। মা, আমি জানি আমি তোমার ছেলে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। প্রচণ্ড ভালোবাসি। সে আমার কাছে এসে দাঁড়াল। তার চোখে অদ্ভুত এক আগুন জ্বলছে। মা, আমি তোমাকে চুমু দিতে চাই। আমি পিছিয়ে গেলাম। তানভীর, তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস। না মা, আমি পাগল হইনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। সে আমার দিকে হাত বাড়াল। আমি আরও পিছিয়ে গেলাম। তানভীর, তুই আমার কাছ থেকে দূরে থাক। তুই কি করছিস জানিস? মা, আমি জানি আমি কি করছি। আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করছি। হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ এল। কেউ যেন দরজায় কড়া নাড়ছে। আমি দ্রুত দরজার দিকে গেলাম। তানভীর আমাকে থামানোর চেষ্টা করল। মা, তুমি কোথায় যাচ্ছ? দরজায় কেউ এসেছে।
আমি দরজা খুলে দেখি আমার বোন রশিদা দাঁড়িয়ে আছে। আপা, কেমন আছো? ভালো আছি। তুই এসেছিস? ভেতরে আয়। রশিদা ভেতরে এল। তানভীর তখনও বসার ঘরে দাঁড়িয়ে আছে। তানভীর, তুই কেমন আছিস? ভালো আছি খালা। রশিদা আমার দিকে তাকিয়ে বলল, আপা, তুমি কেমন যেন লাগছে। কি হয়েছে? কিছু না। একটু অস্বস্তি লাগছিল। পূজার দিনে অস্বস্তি কেন? সব ঠিক তো? আমি তানভীরের দিকে তাকালাম। সে নিচু করে মাথা নামিয়ে রেখেছে। হ্যাঁ, সব ঠিক। রশিদা বসল। আমিও বসলাম। তানভীর তার ঘরে চলে গেল। আপা, তানভীর কেমন যেন লাগছে আজকে। কি হয়েছে ওর? আমি কি বলবো? আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলেছে। এটা কি আমি কারো কাছে বলতে পারি? হয়তো একটু অসুস্থ লাগছে। ডাক্তার দেখানো লাগবে তো। দেখি, প্রয়োজন হলে দেখাব। রশিদা একটু বসে চলে গেল। আমি একা হয়ে গেলাম। তানভীর তার ঘরে। আমি ভাবতে লাগলাম, এটা কি সত্যি ঘটেছে? নাকি আমার কোনো ভুল বোঝাবুঝি? তানভীর সত্যিই আমাকে সেভাবে দেখে? সন্ধ্যায় রফিক বাড়ি ফিরল। সুমাইয়াও ফিরল। রাতের খাবারের সময় তানভীর আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি কি আব্বার সাথে একটু কথা বলতে পারি? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে কি সত্যিই রফিকের সাথে ওই কথা বলবে? কি কথা বলবি? রফিক জিজ্ঞেস করল। একটু পরে বলব আব্বা। খাওয়া দাওয়া শেষে সুমাইয়া তার ঘরে চলে গেল। আমি রান্নাঘরে বাসনকোসন ধুতে গেলাম। তানভীর রফিকের কাছে গিয়ে বলল, আব্বা, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বল তানভীর, কি কথা? আমি রান্নাঘর থেকে শুনছিলাম। আব্বা, আমি মাকে ভালোবাসি। সেটা তো স্বাভাবিক। তুই তো মাকে ভালোবাসবি। না আব্বা, আমি মাকে একজন মহিলা হিসেবে ভালোবাসি। আমি মাকে বিয়ে করতে চাই। রফিক চুপ হয়ে গেল। একটু পরে বলল, তুই কি বলছিস তানভীর? আমি সত্যি কথা বলছি আব্বা। আমি মাকে ভালোবাসি। আমি চাই মা আমার স্ত্রী হোক। আমার হাত থেকে প্লেট পড়ে গেল। রফিক চিৎকার করে উঠল। তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? না আব্বা, আমি পাগল হইনি। আমি মাকে ভালোবাসি। রফিক উঠে দাঁড়াল। তানভীরের দিকে এগিয়ে গেল। তুই জানিস তুই কি বলছিস? সে তোর মা। আমি জানি আব্বা। কিন্তু আমি তাকে ভালোবাসি। রফিক তানভীরকে একটা চড় মারল। তুই এইসব বাজে কথা বলিস কেন? তানভীর কাঁদতে শুরু করল। আব্বা, আমি সত্যি কথা বলছি। আমি মাকে ভালোবাসি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। কি হচ্ছে এখানে? রফিক আমার দিকে তাকিয়ে বলল, তানভীর বলছে সে তোকে ভালোবাসে। সে তোকে বিয়ে করতে চায়। আমি তানভীরের দিকে তাকালাম। সে কাঁদছে। তানভীর, তুই কেন এইসব কথা বলছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। আমি সত্যি কথা বলেছি। রফিক রেগে গেল। তুই এখন তোর ঘরে যা। আর কখনো এইসব কথা বলিস না। তানভীর তার ঘরে চলে গেল। রফিক আমার দিকে তাকিয়ে বলল, মিনতি, ছেলেটার কি হয়েছে? সে কেন এইসব কথা বলছে? আমি জানি না রফিক। আজ সকালেও সে আমার সাথে অদ্ভুত ব্যবহার করেছিল। কেমন ব্যবহার? আমি রফিককে সকালের ঘটনার কথা বললাম। রফিক শুনে বলল, এ তো খুবই গুরুতর ব্যাপার। আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। পরের দিন আমরা তানভীরকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে অনেকক্ষণ কথা বললেন। ডাক্তার আমাদের বললেন, আপনাদের ছেলের মানসিক একটা সমস্যা হয়েছে। এটা হঠাৎ করে হতে পারে। চিকিৎসা করলে ভালো হবে। আমরা তানভীরের চিকিৎসা শুরু করলাম। ডাক্তার ওষুধ দিলেন। সাইকোলজিস্টের কাছেও নিয়ে গেলাম। ধীরে ধীরে তানভীর স্বাভাবিক হয়ে উঠল। সে আর আমার সাথে সেই রকম আচরণ করে না। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি দুঃখিত। আমি জানি না কেন সেদিন এইসব কথা বলেছিলাম। আমি তাকে কোলে নিয়ে বললাম, তুই আমার ছেলে। তুই ভালো হয়ে গেছিস, এটাই যথেষ্ট। কিন্তু সেদিনের ঘটনা আমার মন থেকে মুছে যায়নি। কিভাবে আমার নিজের ছেলে আমাকে সেভাবে দেখেছিল? এটা কি সত্যিই মানসিক রোগ ছিল? নাকি অন্য কিছু? এই রহস্য আমার মনে থেকে গেল। আমি আর কখনো সেই দিনের কথা ভাবতে চাই না। কিন্তু মাঝে মাঝে মনে পড়ে যায়।
তানভীর এখন ভালো আছে। সে পড়াশোনা করছে। আমাদের সাথে স্বাভাবিক ব্যবহার করে। কিন্তু সেদিনের ঘটনা আমার জীবনের এক অদ্ভুত অধ্যায় হয়ে থাকল। এই ঘটনার পর আমি বুঝলাম যে জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটতে পারে, যেগুলোর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। কিভাবে আমার ছেলে হঠাৎ করে আমার প্রতি এমন অনুভূতি পোষণ করল? এটা কি সত্যিই মানসিক রোগ, নাকি কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাব? আমি আর কখনো জানতে পারব না। কিন্তু এই ঘটনা আমার মনে দাগ কেটে গেছে। সেদিনের সেই আলতার গন্ধ, তানভীরের সেই অদ্ভুত দৃষ্টি, তার সেই কথাগুলো আমি ভুলতে পারি না। জীবনে এমন অনেক রহস্যময় ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। এই ঘটনাও তেমনি একটি রহস্য হয়ে থাকল আমার জীবনে। কিন্তু একটা কথা সত্যি, সেদিন যা ঘটেছিল তা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় ঘটনা। আমি আর কখনো এমন কিছুর সম্মুখীন হইনি। তানভীর এখন ২০ বছর বয়সী। সে একটি ভালো চাকরি করে। তার একটি গার্লফ্রেন্ডও আছে। সে স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি, সেদিন কি সত্যিই মানসিক রোগ ছিল, নাকি অন্য কিছু? একদিন আমি তানভীরের পুরনো ডায়েরি খুঁজে পেলাম। কৌতূহলবশত পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, আজ আমার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছে। আমি দেখলাম একজন সাধু আমাকে বলছে, তুমি তোমার মায়ের প্রতি ভিন্ন অনুভূতি পোষণ করবে। এটা একটা পরীক্ষা। আমি বুঝতে পারছিলাম না সাধু কি বলতে চাইছে। এই ডায়েরি পড়ে আমার গায়ে কাটা দিল। তানভীর কি সত্যিই কোনো স্বপ্ন দেখেছিল, নাকি সে মিথ্যা লিখেছে? আমি আরও পড়তে থাকলাম। আজ আমার আরেকটা অদ্ভুত স্বপ্ন হল। সেই সাধু আবার এসেছে। সে বলল, তুমি তোমার মায়ের প্রতি যে অনুভূতি পোষণ করবে সেটা তোমার নিয়ন্ত্রণে থাকবে না। কিন্তু এটা শুধু একটা পরীক্ষা। পরীক্ষা শেষে তুমি স্বাভাবিক হয়ে যাবে। আমি ভয় পেয়ে গেলাম। এটা কি সত্যি, নাকি তানভীর কল্পনা করে লিখেছে? আমি ডায়েরির শেষের দিকের পাতা উল্টালাম। আজ সকালে আমার মনে হচ্ছে মাকে অন্যভাবে দেখতে। আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আমি মাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা অন্যরকম হয়ে গেছে। সাধুর কথা মনে পড়ছে গু। আমার হাত কাঁপছিল। এটা কি সত্যি ঘটেছিল? তানভীর কি সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাবে পড়েছিল? আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। এই রহস্য আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়। পরের দিন আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, তুই কি কখনো কোনো সাধুর স্বপ্ন দেখেছিস? তানভীর অবাক হয়ে বলল, সাধুর স্বপ্ন? না তো মা। কেন? তোর ডায়েরিতে দেখলাম তুই লিখেছিস গু। আমার ডায়েরি? আমি তো কোনো ডায়েরি লিখি না মা গু। আমি হতভম্ব হয়ে গেলাম। তানভীর কি সত্যি কথা বলছে, নাকি সে ভুলে গেছে? তুই কি পূজার দিনের কথা মনে করতে পারিস? তানভীর মাথা চুলকে বলল, হ্যাঁ মা, আমি তোমার পায়ে আলতা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপর কি হয়েছিল আমার ঠিক মনে নেই গে। আমি বুঝলাম তানভীর সত্যিই সেদিনের কথা ভুলে গেছে, বা হয়তো সে মনে করতে চায় না। এই ঘটনার পর আমি স্থির করলাম যে এই রহস্যের খোঁজ আমি আর করব না। যা হবার হয়ে গেছে। তানভীর এখন ভালো আছে, এটাই যথেষ্ট। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় সেদিনের ঘটনা কি সত্যিই অতিপ্রাকৃত কিছু ছিল, নাকি শুধুই মানসিক সমস্যা? এই প্রশ্নের উত্তর আমি কখনো পাব না। কিন্তু এই ঘটনা আমার জীবনে একটা গভীর প্রভাব ফেলেছে। আমি বুঝেছি যে জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। কিছু ঘটনা আছে যেগুলো আমাদের বোধগম্যতার বাইরে। আমাদের শুধু সেগুলো মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। তানভীর এখন একটি সুখী জীবনযাপন করছে। তার বিয়ে হয়েছে। একটি সুন্দর স্ত্রী আছে। তারা খুশিতে আছে। কিন্তু আমি জানি না সেদিনের সেই রহস্যময় ঘটনার আসল কারণ কি ছিল। এটা আমার জীবনের একটা অমীমাংসিত রহস্য হয়ে থাকবে। আজও যখন পূজার দিন আলতা লাগাই, সেদিনের কথা মনে পড়ে যায়। আলতার গন্ধ নাকে এলেই তানভীরের সেই অদ্ভুত কথাগুলো কানে বাজে। মা, এই আলতার মতো আমার ভালোবাসাও তোমার জীবনে রঙিন ছাপ রেখে যাবে গু। এই কথাগুলো আমি কখনো ভুলব না। যদিও তানভীর এখন স্বাভাবিক, কিন্তু সেদিনের সেই রহস্যময় ঘটনা আমার মনে চিরকালের জন্য গেঁথে থাকবে। জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। সেদিনের ঘটনাও তেমনি একটি অমীমাংসিত রহস্য। কিন্তু একটা কথা নিশ্চিত, সেদিনের পর থেকে আমি জীবনের প্রতি আরও গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাই। আমি বুঝেছি যে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের বোধগম্যতার বাইরে।
এই ঘটনা আমাকে শিখিয়েছে যে জীবনে রহস্য থাকবেই। কিছু প্রশ্নের উত্তর আমরা কখনো পাব না। আমাদের শুধু সেগুলো নিয়ে বাঁচতে শিখতে হবে। আর এভাবেই আমার জীবনের সবচেয়ে রহস্যময় অ্যাডভেঞ্চার শেষ হল। এই ঘটনা আমার মনে চিরকাল থাকবে একটি অমীমাংসিত রহস্য হিসেবে। তাকে বলব যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? তোর বাবার সাথে এইসব কথা বলবি? হ্যাঁ মা, আমি সত্যি কথা বলবো। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমার মাথা ঘুরছিল। এ কেমন পরিস্থিতি? আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলছে। তানভীর, তুই হয়তো কোনো মুভি দেখে এইসব ভাবছিস। এগুলো ভুল কথা। তুই আমার ছেলে, আমি তোর মা। মা, আমি কোনো মুভি দেখিনি। আমি সত্যি কথা বলছি। আমি তোমাকে ভালোবাসি। তুমি এত সুন্দর, এত ভালো। আমি চাই তুমি আমার হয়ে থাকো। তার হাত এখনো আমার পায়ে। আলতা লাগানো শেষ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু সে আমার পা ছাড়ছে না। তানভীর, তুই আমার পা ছাড়। না মা, আমি ছাড়ব না। আমি তোমাকে ভালোবাসি। সে আমার পায়ের পাতায় হাত বুলিয়ে দিতে লাগল। আমার শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল। মা, তোমার পা এত নরম, এত সুন্দর। আমি জোর করে পা সরিয়ে নিলাম। উঠে দাঁড়ালাম। তানভীর, তুই কি করছিস? তুই আমার ছেলে। এইসব কথা বলতে নেই। সেও উঠে দাঁড়াল। আমার দিকে এগিয়ে এল। মা, আমি জানি আমি তোমার ছেলে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। প্রচণ্ড ভালোবাসি। সে আমার কাছে এসে দাঁড়াল। তার চোখে অদ্ভুত এক আগুন জ্বলছে। মা, আমি তোমাকে চুমু দিতে চাই। আমি পিছিয়ে গেলাম। তানভীর, তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস। না মা, আমি পাগল হইনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। সে আমার দিকে হাত বাড়াল। আমি আরও পিছিয়ে গেলাম। তানভীর, তুই আমার কাছ থেকে দূরে থাক। তুই কি করছিস জানিস? মা, আমি জানি আমি কি করছি। আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করছি। হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ এল। কেউ যেন দরজায় কড়া নাড়ছে। আমি দ্রুত দরজার দিকে গেলাম। তানভীর আমাকে থামানোর চেষ্টা করল। মা, তুমি কোথায় যাচ্ছ? দরজায় কেউ এসেছে। আমি দরজা খুলে দেখি আমার বোন রশিদা দাঁড়িয়ে আছে। আপা, কেমন আছো? ভালো আছি। তুই এসেছিস? ভেতরে আয়। রশিদা ভেতরে এল। তানভীর তখনও বসার ঘরে দাঁড়িয়ে আছে। তানভীর, তুই কেমন আছিস? ভালো আছি খালা। রশিদা আমার দিকে তাকিয়ে বলল, আপা, তুমি কেমন যেন লাগছে। কি হয়েছে? কিছু না। একটু অস্বস্তি লাগছিল। পূজার দিনে অস্বস্তি কেন? সব ঠিক তো? আমি তানভীরের দিকে তাকালাম। সে নিচু করে মাথা নামিয়ে রেখেছে। হ্যাঁ, সব ঠিক। রশিদা বসল। আমিও বসলাম। তানভীর তার ঘরে চলে গেল। আপা, তানভীর কেমন যেন লাগছে আজকে। কি হয়েছে ওর? আমি কি বলবো? আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলেছে। এটা কি আমি কারো কাছে বলতে পারি? হয়তো একটু অসুস্থ লাগছে। ডাক্তার দেখানো লাগবে তো? দেখি, প্রয়োজন হলে দেখাব। রশিদা একটু বসে চলে গেল। আমি একা হয়ে গেলাম। তানভীর তার ঘরে। আমি ভাবতে লাগলাম, এটা কি সত্যি ঘটেছে? নাকি আমার কোনো ভুল বোঝাবুঝি? তানভীর সত্যিই আমাকে সেভাবে দেখে? সন্ধ্যায় রফিক বাড়ি ফিরল। সুমাইয়াও ফিরল। রাতের খাবারের সময় তানভীর আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি কি আব্বার সাথে একটু কথা বলতে পারি? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে কি সত্যিই রফিকের সাথে ওই কথা বলবে? কি কথা বলবি? রফিক জিজ্ঞেস করল। একটু পরে বলব আব্বা। খাওয়া দাওয়া শেষে সুমাইয়া তার ঘরে চলে গেল। আমি রান্নাঘরে বাসনকোসন ধুতে গেলাম। তানভীর রফিকের কাছে গিয়ে বলল, আব্বা, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বল তানভীর, কি কথা? আমি রান্নাঘর থেকে শুনছিলাম। আব্বা, আমি মাকে ভালোবাসি। সেটা তো স্বাভাবিক। তুই তো মাকে ভালোবাসবি। না আব্বা, আমি মাকে একজন মহিলা হিসেবে ভালোবাসি। আমি মাকে বিয়ে করতে চাই। রফিক চুপ হয়ে গেল। একটু পরে বলল, তুই কি বলছিস তানভীর? আমি সত্যি কথা বলছি আব্বা। আমি মাকে ভালোবাসি। আমি চাই মা আমার স্ত্রী হোক।
আমার হাত থেকে প্লেট পড়ে গেল। রফিক চিৎকার করে উঠল। তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? না আব্বা, আমি পাগল হইনি। আমি মাকে ভালোবাসি। রফিক উঠে দাঁড়াল। তানভীরের দিকে এগিয়ে গেল। তুই জানিস তুই কি বলছিস? সে তোর মা। আমি জানি আব্বা। কিন্তু আমি তাকে ভালোবাসি। রফিক তানভীরকে একটা চড় মারল। তুই এইসব বাজে কথা বলিস কেন? তানভীর কাঁদতে শুরু করল। আব্বা, আমি সত্যি কথা বলছি। আমি মাকে ভালোবাসি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। কি হচ্ছে এখানে? রফিক আমার দিকে তাকিয়ে বলল, তানভীর বলছে সে তোকে ভালোবাসে। সে তোকে বিয়ে করতে চায়। আমি তানভীরের দিকে তাকালাম। সে কাঁদছে। তানভীর, তুই কেন এইসব কথা বলছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। আমি সত্যি কথা বলেছি। রফিক রেগে গেল। তুই এখন তোর ঘরে যা। আর কখনো এইসব কথা বলিস না। তানভীর তার ঘরে চলে গেল। রফিক আমার দিকে তাকিয়ে বলল, মিনতি, ছেলেটার কি হয়েছে? সে কেন এইসব কথা বলছে? আমি জানি না রফিক। আজ সকালেও সে আমার সাথে অদ্ভুত ব্যবহার করেছিল। কেমন ব্যবহার? আমি রফিককে সকালের ঘটনার কথা বললাম। রফিক শুনে বলল, এ তো খুবই গুরুতর ব্যাপার। আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। পরের দিন আমরা তানভীরকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে অনেকক্ষণ কথা বললেন। ডাক্তার আমাদের বললেন, আপনাদের ছেলের মানসিক একটা সমস্যা হয়েছে। এটা হঠাৎ করে হতে পারে। চিকিৎসা করলে ভালো হবে। আমরা তানভীরের চিকিৎসা শুরু করলাম। ডাক্তার ওষুধ দিলেন। সাইকোলজিস্টের কাছেও নিয়ে গেলাম। ধীরে ধীরে তানভীর স্বাভাবিক হয়ে উঠল। সে আর আমার সাথে সেই রকম আচরণ করে না। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি দুঃখিত। আমি জানি না কেন সেদিন এইসব কথা বলেছিলাম। আমি তাকে কোলে নিয়ে বললাম, তুই আমার ছেলে। তুই ভালো হয়ে গেছিস, এটাই যথেষ্ট। কিন্তু সেদিনের ঘটনা আমার মন থেকে মুছে যায়নি। কিভাবে আমার নিজের ছেলে আমাকে সেভাবে দেখেছিল? এটা কি সত্যিই মানসিক রোগ ছিল? নাকি অন্য কিছু? এই রহস্য আমার মনে থেকে গেল। আমি আর কখনো সেই দিনের কথা ভাবতে চাই না। কিন্তু মাঝে মাঝে মনে পড়ে যায়। তানভীর এখন ভালো আছে। সে পড়াশোনা করছে। আমাদের সাথে স্বাভাবিক ব্যবহার করে। কিন্তু সেদিনের ঘটনা আমার জীবনের এক অদ্ভুত অধ্যায় হয়ে থাকল। এই ঘটনার পর আমি বুঝলাম যে জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটতে পারে, যেগুলোর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। কিভাবে আমার ছেলে হঠাৎ করে আমার প্রতি এমন অনুভূতি পোষণ করল? এটা কি সত্যিই মানসিক রোগ? নাকি কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাব? আমি আর কখনো জানতে পারব না। কিন্তু এই ঘটনা আমার মনে দাগ কেটে গেছে। সেদিনের সেই আলতার গন্ধ, তানভীরের সেই অদ্ভুত দৃষ্টি, তার সেই কথাগুলো আমি ভুলতে পারি না। জীবনে এমন অনেক রহস্যময় ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। এই ঘটনাও তেমনি একটি রহস্য হয়ে থাকল আমার জীবনে। কিন্তু একটা কথা সত্যি, সেদিন যা ঘটেছিল তা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় ঘটনা। আমি আর কখনো এমন কিছুর সম্মুখীন হইনি। তানভীর এখন ২০ বছর বয়সী। সে একটি ভালো চাকরি করে। তার একটি গার্লফ্রেন্ডও আছে। সে স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি, সেদিন কি সত্যিই মানসিক রোগ ছিল? নাকি অন্য কিছু? একদিন আমি তানভীরের পুরনো ডায়েরি খুঁজে পেলাম। কৌতূহলবশত পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, আজ আমার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছে। আমি দেখলাম একজন সাধু আমাকে বলছে, তুমি তোমার মায়ের প্রতি ভিন্ন অনুভূতি পোষণ করবে। এটা একটা পরীক্ষা। আমি বুঝতে পারছিলাম না সাধু কি বলতে চাইছে। এই ডায়েরি পড়ে আমার গায়ে কাটা দিল। তানভীর কি সত্যিই কোনো স্বপ্ন দেখেছিল? নাকি সে মিথ্যা লিখেছে? আমি আরও পড়তে থাকলাম। আজ আমার আরেকটা অদ্ভুত স্বপ্ন হল। সেই সাধু আবার এসেছে। সে বলল, তুমি তোমার মায়ের প্রতি যে অনুভূতি পোষণ করবে সেটা তোমার নিয়ন্ত্রণে থাকবে না। কিন্তু এটা শুধু একটা পরীক্ষা। পরীক্ষা শেষে তুমি স্বাভাবিক হয়ে যাবে। আমি ভয় পেয়ে গেলাম। এটা কি সত্যি? নাকি তানভীর কল্পনা করে লিখেছে? আমি ডায়েরির শেষের দিকের পাতা উল্টালাম। আজ সকালে আমার মনে হচ্ছে মাকে অন্যভাবে দেখতে। আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আমি মাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা অন্যরকম হয়ে গেছে।
সাধুর কথা মনে পড়ছে গু। আমার হাত কাঁপছিল। এটা কি সত্যি ঘটেছিল? তানভীর কি সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাবে পড়েছিল? আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। এই রহস্য আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়। পরের দিন আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, তুই কি কখনো কোনো সাধুর স্বপ্ন দেখেছিস? তানভীর অবাক হয়ে বলল, সাধুর স্বপ্ন? না তো মা। কেন? তোর ডায়েরিতে দেখলাম তুই লিখেছিস গু। আমার ডায়েরি? আমি তো কোনো ডায়েরি লিখি না মা গু। আমি হতভম্ব হয়ে গেলাম। তানভীর কি সত্যি কথা বলছে? নাকি সে ভুলে গেছে? তুই কি পূজার দিনের কথা মনে করতে পারিস? তানভীর মাথা চুলকে বলল, হ্যাঁ মা, আমি তোমার পায়ে আলতা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপর কি হয়েছিল আমার ঠিক মনে নেই গে। আমি বুঝলাম তানভীর সত্যিই সেদিনের কথা ভুলে গেছে। বা হয়তো সে মনে করতে চায় না। এই ঘটনার পর আমি স্থির করলাম যে এই রহস্যের খোঁজ আমি আর করব না। যা হবার হয়ে গেছে। তানভীর এখন ভালো আছে, এটাই যথেষ্ট। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় সেদিনের ঘটনা কি সত্যিই অতিপ্রাকৃত কিছু ছিল? নাকি শুধুই মানসিক সমস্যা? এই প্রশ্নের উত্তর আমি কখনো পাব না। কিন্তু এই ঘটনা আমার জীবনে একটা গভীর প্রভাব ফেলেছে। আমি বুঝেছি যে জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। কিছু ঘটনা আছে যেগুলো আমাদের বোধগম্যতার বাইরে। আমাদের শুধু সেগুলো মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। তানভীর এখন একটি সুখী জীবনযাপন করছে। তার বিয়ে হয়েছে। একটি সুন্দর স্ত্রী আছে। তারা খুশিতে আছে। কিন্তু আমি জানি না সেদিনের সেই রহস্যময় ঘটনার আসল কারণ কি ছিল। এটা আমার জীবনের একটা অমীমাংসিত রহস্য হয়ে থাকবে। আজও যখন পূজার দিন আলতা লাগাই সেদিনের কথা মনে পড়ে যায়। আলতার গন্ধ নাকে এলেই তানভীরের সেই অদ্ভুত কথাগুলো কানে বাজে। মা, এই আলতার মতো আমার ভালোবাসাও তোমার জীবনে রঙিন ছাপ রেখে যাবে গু। এই কথাগুলো আমি কখনো ভুলব না। যদিও তানভীর এখন স্বাভাবিক, কিন্তু সেদিনের সেই রহস্যময় ঘটনা আমার মনে চিরকালের জন্য গেঁথে থাকবে। জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। সেদিনের ঘটনাও তেমনি একটি অমীমাংসিত রহস্য। কিন্তু একটা কথা নিশ্চিত, সেদিনের পর থেকে আমি জীবনের প্রতি আরও গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাই। আমি বুঝেছি যে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের বোধগম্যতার বাইরে। এই ঘটনা আমাকে শিখিয়েছে যে জীবনে রহস্য থাকবেই। কিছু প্রশ্নের উত্তর আমরা কখনো পাব না। আমাদের শুধু সেগুলো নিয়ে বাঁচতে শিখতে হবে। আর এভাবেই আমার জীবনের সবচেয়ে রহস্যময় অ্যাডভেঞ্চার শেষ হল। এই ঘটনা আমার মনে চিরকাল থাকবে একটি অমীমাংসিত রহস্য হিসেবে। তাকে বলব যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? তোর বাবার সাথে এইসব কথা বলবি? হ্যাঁ মা। আমি সত্যি কথা বলব। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমার মাথা ঘুরছিল। এ কেমন পরিস্থিতি? আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলছে। তানভীর, তুই হয়তো কোনো মুভি দেখে এইসব ভাবছিস। এগুলো ভুল কথা। তুই আমার ছেলে, আমি তোর মা। মা, আমি কোনো মুভি দেখিনি। আমি সত্যি কথা বলছি। আমি তোমাকে ভালোবাসি। তুমি এত সুন্দর, এত ভালো। আমি চাই তুমি আমার হয়ে থাকো। তার হাত এখনো আমার পায়ে। আলতা লাগানো শেষ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু সে আমার পা ছাড়ছে না। তানভীর, তুই আমার পা ছাড়। না মা, আমি ছাড়ব না। আমি তোমাকে ভালোবাসি। সে আমার পায়ের পাতায় হাত বুলিয়ে দিতে লাগল। আমার শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল। মা, তোমার পা এত নরম, এত সুন্দর। আমি জোর করে পা সরিয়ে নিলাম। উঠে দাঁড়ালাম। তানভীর, তুই কি করছিস? তুই আমার ছেলে। এইসব কথা বলতে নেই। সেও উঠে দাঁড়াল। আমার দিকে এগিয়ে এল। মা, আমি জানি আমি তোমার ছেলে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। প্রচণ্ড ভালোবাসি। সে আমার কাছে এসে দাঁড়াল। তার চোখে অদ্ভুত এক আগুন জ্বলছে। মা, আমি তোমাকে চুমু দিতে চাই। আমি পিছিয়ে গেলাম। তানভীর, তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস। না মা, আমি পাগল হইনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। সে আমার দিকে হাত বাড়াল। আমি আরও পিছিয়ে গেলাম। তানভীর, তুই আমার কাছ থেকে দূরে থাক। তুই কি করছিস জানিস? মা, আমি জানি আমি কি করছি। আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করছি।
হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ এল। কেউ যেন দরজায় কড়া নাড়ছে। আমি দ্রুত দরজার দিকে গেলাম। তানভীর আমাকে থামানোর চেষ্টা করল। মা, তুমি কোথায় যাচ্ছ? দরজায় কেউ এসেছে। আমি দরজা খুলে দেখি আমার বোন রশিদা দাঁড়িয়ে আছে। আপা, কেমন আছো? ভালো আছি। তুই এসেছিস? ভেতরে আয়। রশিদা ভেতরে এল। তানভীর তখনও বসার ঘরে দাঁড়িয়ে আছে। তানভীর, তুই কেমন আছিস? ভালো আছি খালা। রশিদা আমার দিকে তাকিয়ে বলল, আপা, তুমি কেমন যেন লাগছে। কি হয়েছে? কিছু না। একটু অস্বস্তি লাগছিল। পূজার দিনে অস্বস্তি কেন? সব ঠিক তো? আমি তানভীরের দিকে তাকালাম। সে নিচু করে মাথা নামিয়ে রেখেছে। হ্যাঁ, সব ঠিক। রশিদা বসল। আমিও বসলাম। তানভীর তার ঘরে চলে গেল। আপা, তানভীর কেমন যেন লাগছে আজকে। কি হয়েছে ওর? আমি কি বলবো? আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলেছে। এটা কি আমি কারো কাছে বলতে পারি? হয়তো একটু অসুস্থ লাগছে। ডাক্তার দেখানো লাগবে তো? দেখি, প্রয়োজন হলে দেখাব। রশিদা একটু বসে চলে গেল। আমি একা হয়ে গেলাম। তানভীর তার ঘরে। আমি ভাবতে লাগলাম, এটা কি সত্যি ঘটেছে? নাকি আমার কোনো ভুল বোঝাবুঝি? তানভীর সত্যিই আমাকে সেভাবে দেখে? সন্ধ্যায় রফিক বাড়ি ফিরল। সুমাইয়াও ফিরল। রাতের খাবারের সময় তানভীর আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি কি আব্বার সাথে একটু কথা বলতে পারি? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে কি সত্যিই রফিকের সাথে ওই কথা বলবে? কি কথা বলবি? রফিক জিজ্ঞেস করল। একটু পরে বলব আব্বা। খাওয়া দাওয়া শেষে সুমাইয়া তার ঘরে চলে গেল। আমি রান্নাঘরে বাসনকোসন ধুতে গেলাম। তানভীর রফিকের কাছে গিয়ে বলল, আব্বা, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বল তানভীর, কি কথা? আমি রান্নাঘর থেকে শুনছিলাম। আব্বা, আমি মাকে ভালোবাসি। সেটা তো স্বাভাবিক। তুই তো মাকে ভালোবাসবি। না আব্বা, আমি মাকে একজন মহিলা হিসেবে ভালোবাসি। আমি মাকে বিয়ে করতে চাই। রফিক চুপ হয়ে গেল। একটু পরে বলল, তুই কি বলছিস তানভীর? আমি সত্যি কথা বলছি আব্বা। আমি মাকে ভালোবাসি। আমি চাই মা আমার স্ত্রী হোক। আমার হাত থেকে প্লেট পড়ে গেল। রফিক চিৎকার করে উঠল। তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? না আব্বা, আমি পাগল হইনি। আমি মাকে ভালোবাসি। রফিক উঠে দাঁড়াল। তানভীরের দিকে এগিয়ে গেল। তুই জানিস তুই কি বলছিস? সে তোর মা। আমি জানি আব্বা। কিন্তু আমি তাকে ভালোবাসি। রফিক তানভীরকে একটা চড় মারল। তুই এইসব বাজে কথা বলিস কেন? তানভীর কাঁদতে শুরু করল। আব্বা, আমি সত্যি কথা বলছি। আমি মাকে ভালোবাসি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। কি হচ্ছে এখানে? রফিক আমার দিকে তাকিয়ে বলল, তানভীর বলছে সে তোকে ভালোবাসে। সে তোকে বিয়ে করতে চায়। আমি তানভীরের দিকে তাকালাম। সে কাঁদছে। তানভীর, তুই কেন এইসব কথা বলছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। আমি সত্যি কথা বলেছি। রফিক রেগে গেল। তুই এখন তোর ঘরে যা। আর কখনো এইসব কথা বলিস না। তানভীর তার ঘরে চলে গেল। রফিক আমার দিকে তাকিয়ে বলল, মিনতি, ছেলেটার কি হয়েছে? সে কেন এইসব কথা বলছে? আমি জানি না রফিক। আজ সকালেও সে আমার সাথে অদ্ভুত ব্যবহার করেছিল। কেমন ব্যবহার? আমি রফিককে সকালের ঘটনার কথা বললাম। রফিক শুনে বলল, এ তো খুবই গুরুতর ব্যাপার। আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। পরের দিন আমরা তানভীরকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে অনেকক্ষণ কথা বললেন। ডাক্তার আমাদের বললেন, আপনাদের ছেলের মানসিক একটা সমস্যা হয়েছে। এটা হঠাৎ করে হতে পারে। চিকিৎসা করলে ভালো হবে। আমরা তানভীরের চিকিৎসা শুরু করলাম। ডাক্তার ওষুধ দিলেন। সাইকোলজিস্টের কাছেও নিয়ে গেলাম। ধীরে ধীরে তানভীর স্বাভাবিক হয়ে উঠল। সে আর আমার সাথে সেই রকম আচরণ করে না। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি দুঃখিত। আমি জানি না কেন সেদিন এইসব কথা বলেছিলাম। আমি তাকে কোলে নিয়ে বললাম, তুই আমার ছেলে। তুই ভালো হয়ে গেছিস, এটাই যথেষ্ট। কিন্তু সেদিনের ঘটনা আমার মন থেকে মুছে যায়নি।
কিভাবে আমার নিজের ছেলে আমাকে সেভাবে দেখেছিল? এটা কি সত্যিই মানসিক রোগ ছিল, নাকি অন্য কিছু? এই রহস্য আমার মনে থেকে গেল। আমি আর কখনো সেই দিনের কথা ভাবতে চাই না। কিন্তু মাঝে মাঝে মনে পড়ে যায়। তানভীর এখন ভালো আছে। সে পড়াশোনা করছে, আমাদের সাথে স্বাভাবিক ব্যবহার করে। কিন্তু সেদিনের ঘটনা আমার জীবনের এক অদ্ভুত অধ্যায় হয়ে থাকল। এই ঘটনার পর আমি বুঝলাম যে জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটতে পারে, যেগুলোর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। কিভাবে আমার ছেলে হঠাৎ করে আমার প্রতি এমন অনুভূতি পোষণ করল? এটা কি সত্যিই মানসিক রোগ, নাকি কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাব? আমি আর কখনো জানতে পারব না। কিন্তু এই ঘটনা আমার মনে দাগ কেটে গেছে। সেদিনের সেই আলতার গন্ধ, তানবীরের সেই অদ্ভুত দৃষ্টি, তার সেই কথাগুলো আমি ভুলতে পারি না। জীবনে এমন অনেক রহস্যময় ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। এই ঘটনাও তেমনি একটি রহস্য হয়ে থাকল আমার জীবনে। কিন্তু একটা কথা সত্যি, সেদিন যা ঘটেছিল তা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় ঘটনা। আমি আর কখনো এমন কিছুর সম্মুখীন হইনি। তানভীর এখন ২০ বছর বয়সী। সে একটি ভালো চাকরি করে। তার একটি গার্লফ্রেন্ডও আছে। সে স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি, সেদিন কি সত্যিই মানসিক রোগ ছিল, নাকি অন্য কিছু? একদিন আমি তানভীরের পুরনো ডায়েরি খুঁজে পেলাম। কৌতূহলবশত পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, আজ আমার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছে। আমি দেখলাম একজন সাধু আমাকে বলছে, তুমি তোমার মায়ের প্রতি ভিন্ন অনুভূতি পোষণ করবে। এটা একটা পরীক্ষা। আমি বুঝতে পারছিলাম না সাধু কি বলতে চাইছে। এই ডায়েরি পড়ে আমার গায়ে কাটা দিল। তানভীর কি সত্যিই কোনো স্বপ্ন দেখেছিল, নাকি সে মিথ্যা লিখেছে? আমি আরও পড়তে থাকলাম। আজ আমার আরেকটা অদ্ভুত স্বপ্ন হল। সেই সাধু আবার এসেছে। সে বলল, তুমি তোমার মায়ের প্রতি যে অনুভূতি পোষণ করবে সেটা তোমার নিয়ন্ত্রণে থাকবে না। কিন্তু এটা শুধু একটা পরীক্ষা। পরীক্ষা শেষে তুমি স্বাভাবিক হয়ে যাবে। আমি ভয় পেয়ে গেলাম। এটা কি সত্যি, নাকি তানভীর কল্পনা করে লিখেছে? আমি ডায়েরির শেষের দিকের পাতা উল্টালাম। আজ সকালে আমার মনে হচ্ছে মাকে অন্যভাবে দেখতে। আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আমি মাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা অন্যরকম হয়ে গেছে। সাধুর কথা মনে পড়ছে গু। আমার হাত কাঁপছিল। এটা কি সত্যি ঘটেছিল? তানভীর কি সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাবে পড়েছিল? আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। এই রহস্য আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়। পরের দিন আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, তুই কি কখনো কোনো সাধুর স্বপ্ন দেখেছিস? তানভীর অবাক হয়ে বলল, সাধুর স্বপ্ন? না তো মা। কেন? তোর ডায়েরিতে দেখলাম তুই লিখেছিস গু। আমার ডায়েরি? আমি তো কোনো ডায়েরি লিখি না মা গু। আমি হতভম্ব হয়ে গেলাম। তানভীর কি সত্যি কথা বলছে, নাকি সে ভুলে গেছে? তুই কি পূজার দিনের কথা মনে করতে পারিস? তানভীর মাথা চুলকে বলল, হ্যাঁ মা, আমি তোমার পায়ে আলতা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপর কি হয়েছিল আমার ঠিক মনে নেই গে। আমি বুঝলাম তানভীর সত্যিই সেদিনের কথা ভুলে গেছে, বা হয়তো সে মনে করতে চায় না। এই ঘটনার পর আমি স্থির করলাম যে এই রহস্যের খোঁজ আমি আর করব না। যা হবার হয়ে গেছে। তানভীর এখন ভালো আছে, এটাই যথেষ্ট। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় সেদিনের ঘটনা কি সত্যিই অতিপ্রাকৃত কিছু ছিল, নাকি শুধুই মানসিক সমস্যা? এই প্রশ্নের উত্তর আমি কখনো পাব না। কিন্তু এই ঘটনা আমার জীবনে একটা গভীর প্রভাব ফেলেছে। আমি বুঝেছি যে জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। কিছু ঘটনা আছে যেগুলো আমাদের বোধগম্যতার বাইরে। আমাদের শুধু সেগুলো মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। তানভীর এখন একটি সুখী জীবনযাপন করছে। তার বিয়ে হয়েছে। একটি সুন্দর স্ত্রী আছে। তারা খুশিতে আছে। কিন্তু আমি জানি না সেদিনের সেই রহস্যময় ঘটনার আসল কারণ কি ছিল। এটা আমার জীবনের একটা অমীমাংসিত রহস্য হয়ে থাকবে। আজও যখন পূজার দিন আলতা লাগাই, সেদিনের কথা মনে পড়ে যায়। আলতার গন্ধ নাকে এলেই তানভীরের সেই অদ্ভুত কথাগুলো কানে বাজে। মা, এই আলতার মতো আমার ভালোবাসাও তোমার জীবনে রঙিন ছাপ রেখে যাবে গু। এই কথাগুলো আমি কখনো ভুলব না। যদিও তানভীর এখন স্বাভাবিক, কিন্তু সেদিনের সেই রহস্যময় ঘটনা আমার মনে চিরকালের জন্য গেঁথে থাকবে। জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা খুঁজে পাই না।
সেদিনের ঘটনাও তেমনি একটি অমীমাংসিত রহস্য। কিন্তু একটা কথা নিশ্চিত, সেদিনের পর থেকে আমি জীবনের প্রতি আরও গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাই। আমি বুঝেছি যে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের বোধগম্যতার বাইরে। এই ঘটনা আমাকে শিখিয়েছে যে জীবনে রহস্য থাকবেই। কিছু প্রশ্নের উত্তর আমরা কখনো পাব না। আমাদের শুধু সেগুলো নিয়ে বাঁচতে শিখতে হবে। আর এভাবেই আমার জীবনের সবচেয়ে রহস্যময় অ্যাডভেঞ্চার শেষ হল। এই ঘটনা আমার মনে চিরকাল থাকবে একটি অমীমাংসিত রহস্য হিসেবে। তাকে বলব যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? তোর বাবার সাথে এইসব কথা বলবি? হ্যাঁ মা, আমি সত্যি কথা বলবো। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমার মাথা ঘুরছিল। এ কেমন পরিস্থিতি? আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলছে। তানভীর, তুই হয়তো কোনো মুভি দেখে এইসব ভাবছিস। এগুলো ভুল কথা। তুই আমার ছেলে, আমি তোর মা। মা, আমি কোনো মুভি দেখিনি। আমি সত্যি কথা বলছি। আমি তোমাকে ভালোবাসি। তুমি এত সুন্দর, এত ভালো। আমি চাই তুমি আমার হয়ে থাকো। তার হাত এখনো আমার পায়ে। আলতা লাগানো শেষ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু সে আমার পা ছাড়ছে না। তানভীর, তুই আমার পা ছাড়। না মা, আমি ছাড়ব না। আমি তোমাকে ভালোবাসি। সে আমার পায়ের পাতায় হাত বুলিয়ে দিতে লাগল। আমার শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল। মা, তোমার পা এত নরম, এত সুন্দর। আমি জোর করে পা সরিয়ে নিলাম। উঠে দাঁড়ালাম। তানভীর, তুই কি করছিস? তুই আমার ছেলে। এইসব কথা বলতে নেই। সেও উঠে দাঁড়াল। আমার দিকে এগিয়ে এল। মা, আমি জানি আমি তোমার ছেলে। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। প্রচণ্ড ভালোবাসি। সে আমার কাছে এসে দাঁড়াল। তার চোখে অদ্ভুত এক আগুন জ্বলছে। মা, আমি তোমাকে চুমু দিতে চাই। আমি পিছিয়ে গেলাম। তানভীর, তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস। না মা, আমি পাগল হইনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। সে আমার দিকে হাত বাড়াল। আমি আরও পিছিয়ে গেলাম। তানভীর, তুই আমার কাছ থেকে দূরে থাক। তুই কি করছিস জানিস? মা, আমি জানি আমি কি করছি। আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করছি। হঠাৎ করে বাইরে থেকে আওয়াজ এল। কেউ যেন দরজায় কড়া নাড়ছে। আমি দ্রুত দরজার দিকে গেলাম। তানভীর আমাকে থামানোর চেষ্টা করল। মা, তুমি কোথায় যাচ্ছ? দরজায় কেউ এসেছে। আমি দরজা খুলে দেখি আমার বোন রশিদা দাঁড়িয়ে আছে। আপা, কেমন আছো? ভালো আছি। তুই এসেছিস? ভেতরে আয়। রশিদা ভেতরে এল। তানভীর তখনও বসার ঘরে দাঁড়িয়ে আছে। তানভীর, তুই কেমন আছিস? ভালো আছি খালা। রশিদা আমার দিকে তাকিয়ে বলল, আপা, তুমি কেমন যেন লাগছে। কি হয়েছে? কিছু না। একটু অস্বস্তি লাগছিল। পূজার দিনে অস্বস্তি কেন? সব ঠিক তো? আমি তানভীরের দিকে তাকালাম। সে নিচু করে মাথা নামিয়ে রেখেছে। হ্যাঁ, সব ঠিক। রশিদা বসল। আমিও বসলাম। তানভীর তার ঘরে চলে গেল। আপা, তানভীর কেমন যেন লাগছে আজকে। কি হয়েছে ওর? আমি কি বলবো? আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলেছে। এটা কি আমি কারো কাছে বলতে পারি? হয়তো একটু অসুস্থ লাগছে। ডাক্তার দেখানো লাগবে তো। দেখি, প্রয়োজন হলে দেখাব। রশিদা একটু বসে চলে গেল। আমি একা হয়ে গেলাম। তানভীর তার ঘরে। আমি ভাবতে লাগলাম, এটা কি সত্যি ঘটেছে? নাকি আমার কোনো ভুল বোঝাবুঝি? তানভীর সত্যিই আমাকে সেভাবে দেখে? সন্ধ্যায় রফিক বাড়ি ফিরল। সুমাইজাও ফিরল। রাতের খাবারের সময় তানভীর আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি কি আব্বার সাথে একটু কথা বলতে পারি? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে কি সত্যিই রফিকের সাথে ওই কথা বলবে? কি কথা বলবি? রফিক জিজ্ঞেস করল। একটু পরে বলব আব্বা। খাওয়া দাওয়া শেষে সুমাইজা তার ঘরে চলে গেল। আমি রান্নাঘরে বাসনকোসন ধুতে গেলাম। তানভীর রফিকের কাছে গিয়ে বলল, আব্বা, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। বল তানভীর, কি কথা? আমি রান্নাঘর থেকে শুনছিলাম। আব্বা, আমি মাকে ভালোবাসি। সেটা তো স্বাভাবিক। তুই তো মাকে ভালোবাসবি।
না আব্বা, আমি মাকে একজন মহিলা হিসেবে ভালোবাসি। আমি মাকে বিয়ে করতে চাই। রফিক চুপ হয়ে গেল। একটু পরে বলল, তুই কি বলছিস তানভীর? আমি সত্যি কথা বলছি আব্বা। আমি মাকে ভালোবাসি। আমি চাই মা আমার স্ত্রী হোক। আমার হাত থেকে প্লেট পড়ে গেল। রফিক চিৎকার করে উঠল। তুই কি বলছিস? তুই পাগল হয়ে গেছিস? না আব্বা, আমি পাগল হইনি। আমি মাকে ভালোবাসি। রফিক উঠে দাঁড়াল। তানভীরের দিকে এগিয়ে গেল। তুই জানিস তুই কি বলছিস? সে তোর মা। আমি জানি আব্বা। কিন্তু আমি তাকে ভালোবাসি। রফিক তানভীরকে একটা চড় মারল। তুই এইসব বাজে কথা বলিস কেন? তানভীর কাঁদতে শুরু করল। আব্বা, আমি সত্যি কথা বলছি। আমি মাকে ভালোবাসি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। কি হচ্ছে এখানে? রফিক আমার দিকে তাকিয়ে বলল, তানভীর বলছে সে তোকে ভালোবাসে। সে তোকে বিয়ে করতে চায়। আমি তানভীরের দিকে তাকালাম। সে কাঁদছে। তানভীর, তুই কেন এইসব কথা বলছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। আমি সত্যি কথা বলেছি। রফিক রেগে গেল। তুই এখন তোর ঘরে যা। আর কখনো এইসব কথা বলিস না। তানভীর তার ঘরে চলে গেল। রফিক আমার দিকে তাকিয়ে বলল, মিনতি, ছেলেটার কি হয়েছে? সে কেন এইসব কথা বলছে? আমি জানি না রফিক। আজ সকালেও সে আমার সাথে অদ্ভুত ব্যবহার করেছিল। কেমন ব্যবহার? আমি রফিককে সকালের ঘটনার কথা বললাম। রফিক শুনে বলল, এ তো খুবই গুরুতর ব্যাপার। আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। পরের দিন আমরা তানভীরকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে অনেকক্ষণ কথা বললেন। ডাক্তার আমাদের বললেন, আপনাদের ছেলের মানসিক একটা সমস্যা হয়েছে। এটা হঠাৎ করে হতে পারে। চিকিৎসা করলে ভালো হবে। আমরা তানভীরের চিকিৎসা শুরু করলাম। ডাক্তার ওষুধ দিলেন। সাইকোলজিস্টের কাছেও নিয়ে গেলাম। ধীরে ধীরে তানভীর স্বাভাবিক হয়ে উঠল। সে আর আমার সাথে সেই রকম আচরণ করে না। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি দুঃখিত। আমি জানি না কেন সেদিন এইসব কথা বলেছিলাম। আমি তাকে কোলে নিয়ে বললাম, তুই আমার ছেলে। তুই ভালো হয়ে গেছিস, এটাই যথেষ্ট। কিন্তু সেদিনের ঘটনা আমার মন থেকে মুছে যায়নি। কিভাবে আমার নিজের ছেলে আমাকে সেভাবে দেখেছিল? এটা কি সত্যিই মানসিক রোগ ছিল? নাকি অন্য কিছু? এই রহস্য আমার মনে থেকে গেল। আমি আর কখনো সেই দিনের কথা ভাবতে চাই না। কিন্তু মাঝে মাঝে মনে পড়ে যায়। তানভীর এখন ভালো আছে। সে পড়াশোনা করছে। আমাদের সাথে স্বাভাবিক ব্যবহার করে। কিন্তু সেদিনের ঘটনা আমার জীবনের এক অদ্ভুত অধ্যায় হয়ে থাকল। এই ঘটনার পর আমি বুঝলাম যে জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটতে পারে, যেগুলোর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। কিভাবে আমার ছেলে হঠাৎ করে আমার প্রতি এমন অনুভূতি পোষণ করল? এটা কি সত্যিই মানসিক রোগ? নাকি কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাব? আমি আর কখনো জানতে পারব না। কিন্তু এই ঘটনা আমার মনে দাগ কেটে গেছে। সেদিনের সেই আলতার গন্ধ, তানভীরের সেই অদ্ভুত দৃষ্টি, তার সেই কথাগুলো আমি ভুলতে পারি না। জীবনে এমন অনেক রহস্যময় ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। এই ঘটনাও তেমনি একটি রহস্য হয়ে থাকল আমার জীবনে। কিন্তু একটা কথা সত্যি, সেদিন যা ঘটেছিল তা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় ঘটনা। আমি আর কখনো এমন কিছুর সম্মুখীন হইনি। তানভীর এখন ২০ বছর বয়সী। সে একটি ভালো চাকরি করে। তার একটি গার্লফ্রেন্ডও আছে। সে স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু আমি মাঝে মাঝে ভাবি, সেদিন কি সত্যিই মানসিক রোগ ছিল? নাকি অন্য কিছু? একদিন আমি তানভীরের পুরনো ডায়েরি খুঁজে পেলাম। কৌতূহলবশত পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, আজ আমার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছে। আমি দেখলাম একজন সাধু আমাকে বলছে, তুমি তোমার মায়ের প্রতি ভিন্ন অনুভূতি পোষণ করবে। এটা একটা পরীক্ষা। আমি বুঝতে পারছিলাম না সাধু কি বলতে চাইছে। এই ডায়েরি পড়ে আমার গায়ে কাটা দিল। তানভীর কি সত্যিই কোনো স্বপ্ন দেখেছিল? নাকি সে মিথ্যা লিখেছে? আমি আরও পড়তে থাকলাম। আজ আমার আরেকটা অদ্ভুত স্বপ্ন হল। সেই সাধু আবার এসেছে। সে বলল, তুমি তোমার মায়ের প্রতি যে অনুভূতি পোষণ করবে সেটা তোমার নিয়ন্ত্রণে থাকবে না। কিন্তু এটা শুধু একটা পরীক্ষা। পরীক্ষা শেষে তুমি স্বাভাবিক হয়ে যাবে। আমি ভয় পেয়ে গেলাম।
এটা কি সত্যি? নাকি তানবীর কল্পনা করে লিখেছে? আমি ডায়েরির শেষের দিকের পাতা উল্টালাম। আজ সকালে আমার মনে হচ্ছে মাকে অন্যভাবে দেখতে। আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আমি মাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা অন্যরকম হয়ে গেছে। সাধুর কথা মনে পড়ছে গু। আমার হাত কাঁপছিল। এটা কি সত্যি ঘটেছিল? তানভীর কি সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাবে পড়েছিল? আমি ডায়েরিটা বন্ধ করে দিলাম। এই রহস্য আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়। পরের দিন আমি তানভীরকে জিজ্ঞেস করলাম, তুই কি কখনো কোনো সাধুর স্বপ্ন দেখেছিস? তানভীর অবাক হয়ে বলল, সাধুর স্বপ্ন? না তো মা। কেন? তোর ডায়েরিতে দেখলাম তুই লিখেছিস গু। আমার ডায়েরি? আমি তো কোনো ডায়েরি লিখি না মা গু। আমি হতভম্ব হয়ে গেলাম। তানভীর কি সত্যি কথা বলছে? নাকি সে ভুলে গেছে? তুই কি পূজার দিনের কথা মনে করতে পারিস? তানভীর মাথা চুলকে বলল, হ্যাঁ মা, আমি তোমার পায়ে আলতা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপর কি হয়েছিল আমার ঠিক মনে নেই গে। আমি বুঝলাম তানভীর সত্যিই সেদিনের কথা ভুলে গেছে। বা হয়তো সে মনে করতে চায় না। এই ঘটনার পর আমি স্থির করলাম যে এই রহস্যের খোঁজ আমি আর করব না। যা হবার হয়ে গেছে। তানভীর এখন ভালো আছে, এটাই যথেষ্ট। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় সেদিনের ঘটনা কি সত্যিই অতিপ্রাকৃত কিছু ছিল? নাকি শুধুই মানসিক সমস্যা? এই প্রশ্নের উত্তর আমি কখনো পাব না। কিন্তু এই ঘটনা আমার জীবনে একটা গভীর প্রভাব ফেলেছে। আমি বুঝেছি যে জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। কিছু ঘটনা আছে যেগুলো আমাদের বোধগম্যতার বাইরে। আমাদের শুধু সেগুলো মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। তানভীর এখন একটি সুখী জীবনযাপন করছে। তার বিয়ে হয়েছে। একটি সুন্দর স্ত্রী আছে। তারা খুশিতে আছে। কিন্তু আমি জানি না সেদিনের সেই রহস্যময় ঘটনার আসল কারণ কি ছিল। এটা আমার জীবনের একটা অমীমাংসিত রহস্য হয়ে থাকবে। আজও যখন পূজার দিন আলতা লাগাই সেদিনের কথা মনে পড়ে যায়। আলতার গন্ধ নাকে এলেই তানভীরের সেই অদ্ভুত কথাগুলো কানে বাজে। মা, এই আলতার মতো আমার ভালোবাসাও তোমার জীবনে রঙিন ছাপ রেখে যাবে গু। এই কথাগুলো আমি কখনো ভুলব না। যদিও তানভীর এখন স্বাভাবিক, কিন্তু সেদিনের সেই রহস্যময় ঘটনা আমার মনে চিরকালের জন্য গেঁথে থাকবে। জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। সেদিনের ঘটনাও তেমনি একটি অমীমাংসিত রহস্য। কিন্তু একটা কথা নিশ্চিত, সেদিনের পর থেকে আমি জীবনের প্রতি আরও গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাই। আমি বুঝেছি যে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের বোধগম্যতার বাইরে। এই ঘটনা আমাকে শিখিয়েছে যে জীবনে রহস্য থাকবেই। কিছু প্রশ্নের উত্তর আমরা কখনো পাব না। আমাদের শুধু সেগুলো নিয়ে বাঁচতে শিখতে হবে। আর এভাবেই আমার জীবনের সবচেয়ে রহস্যময় অ্যাডভেঞ্চার শেষ হল। এই ঘটনা আমার মনে চিরকাল থাকবে একটি অমীমাংসিত রহস্য হিসেবে।